আলাইকুম প্রজেক্ট এইসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা প্রজেক্ট এইসের কেমিস্ট্রির ৮ নম্বর ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসটাও হালকা পাতলা বোরিং হবে, তবুও আমি চিন্তা করছি কতটুকু তোমাদের জন্য ইনফরমেশন দিয়ে ইন্টারেস্টিং করা যায়। তো এই ক্লাসটার পরে অ্যাকচুয়ালি আরেকটা বোরিং ক্লাস হবে, তারপরে আবার ইন্টারেস্টিং ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো, কারণ এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, দেখো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ঠিক আছে, কি পড়বো? তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী আসলে মানে কি জিনিস, সেটাই আজকে পুরোপুরিতে, মানে বর্ণালীটা আসলে হইলো কিভাবে, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কিভাবে হইলো, সেটাই আজকে আমরা জানবো এবং বুঝবো। দেখো, নাম শুনে তুমি বুঝতে পারতেছো এই বর্ণালীটা কিসের সমন্বয়ে গঠিত। তড়িতের কিছু একটা আর চুম্বকের কিছু একটা, রাইট? আর এই কিছু একটা কি, কিছু একটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর কি চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত তড়িৎ চুম্বকীয় বর্ণালী। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি তৈরি করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওকে, আচ্ছা দেখো, বিষয়টা যেটা হয়, তড়িৎ ক্ষেত্র একটা তরঙ্গ উৎপন্ন করে, চৌম্বক ক্ষেত্র একটা তরঙ্গ উৎপন্ন করে। এই দুটো তরঙ্গ একে অপরের লম্বভাবে অগ্রসর হয় বা লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে? লম্বভাবে ক্রিয়া করে। যেমন সাপোজ মনে করো এটা হচ্ছে আমার একটা তল। ওকে, তো ফার্স্টে আমি তোমার সাপোজ তড়িৎ ক্ষেত্রটা আঁকবো, বা তড়িৎ ক্ষেত্রের জন্য যে তরঙ্গটা দায়ী সে তরঙ্গটা আঁকবো। কিরকম? এই সে তরঙ্গ। ওকে ওকে, এটা আমার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কে আসবে? চৌম্বক ক্ষেত্র আসবে। কে আসবে? চৌম্বক ক্ষেত্র আসবে। দেখো, আচ্ছা এটা একটু 3D ভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো 3D ভাবে চিন্তা করতে গেলে, আমাদের কেমন দেখাবে জিনিসটা? দেখো, জানি না কতটুকু 3D এখানে বোঝা যাচ্ছে, বাট চেষ্টা করছে 3D আঁকার। আমার মনে হচ্ছে না 3D আঁকতে পারছি, 2D হয়ে গেছে। তো জিনিসটা এবার চিন্তা করো, দেখো জিনিসটা কিভাবে। এই মনে করো আমার হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ওকে, এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ড, এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ড। এই তরঙ্গ দুইটা, ইলেকট্রিক ফিল্ডের তরঙ্গ এবং ম্যাগনেটিক ফিল্ডের তরঙ্গ, একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়ার্ক করে বা ক্রিয়া করে। এবং এই দুটার ক্রিয়ার ফলে তুমি নতুন যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছ, এই যে ক্রিয়াটা কোথায় করতেছে, এই জায়গাটায় কোথায় করতেছে দেখো, এই যে এই জায়গাগুলোতে, যেই জায়গায় তারা ছেদ করতেছে, এই যে পয়েন্টগুলোতে যে ক্রিয়া করতেছে, যে জায়গায় ক্রিয়া করতেছে সেই ক্রিয়া পয়েন্ট বরাবর, ওইখান থেকে অর্থাৎ এক্স এবং ওয়াই এর আরো 90 ডিগ্রিতে অর্থাৎ জেড অক্ষ বরাবর কে কাজ করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম বা কি দাঁড়ালো পুরো বিষয়টা, যে আমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, এবং এই ক্রিয়ার কারণে
নতুন যে তরঙ্গ আমরা পাই সেটা কি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কারণে যেই ক্ষেত্র সৃষ্টি হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়ার কারণে, লম্বভাবে ক্রিয়ার কারণে নতুন যে আমরা ক্ষেত্র পাই সেটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র। এবং এই তড়িৎচুম্বকীয় ক্ষেত্র অপর দুই ক্ষেত্রর লম্ব বরাবর কাজ করে, অর্থাৎ 90 ডিগ্রিতে কাজ করে, ক্রিয়া করে। ওকে, তো এটা আমরা এখানে রেখে দিই, আমরা এখানে রেখে দিই। তাহলে আমরা কি পড়লাম? যে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বকীয় ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্র লম্বভাবে ক্রিয়ার ফলে নতুন যে ক্ষেত্র তৈরি হয়, বা তড়িৎ ক্ষেত্র যদি আমি না বলি, আমি যদি বলি তড়িৎ ইলেকট্রিক ওয়েভ অ্যান্ড ম্যাগনেটিক ওয়েভ, এটাও যদি বলি তড়িৎ তরঙ্গ বা ম্যাগনেটিক তরঙ্গ, এটাও যদি বলি, এটাও হয়। তো বললাম একটা জিনিস, আমি বেসিক্যালি কথাটা ওইভাবেই আসতেছে, হ্যাঁ, একই জিনিস সবকিছু, যে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে ক্রিয়ার ফলে নতুন যে ক্ষেত্র তৈরি হচ্ছে, তাদের ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বলে। ঠিক আছে, এখন জাস্ট এই জায়গাগুলোতে তরঙ্গ রিপ্লেস করে দাও, তরঙ্গ দিয়ে রিপ্লেস করলে, ও আর একটা জিনিস কি, এখানে বলের পরে আমরা কি লিখবো, যে এই নতুন ক্ষেত্রটি এই নতুন ক্ষেত্রটি অপর দু ক্ষেত্রের 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে ক্রিয়া করে, আমার কথা বুঝছো? আর এই জায়গাগুলোতে যদি তুমি তরঙ্গ দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে এটা কি পাবো আমি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। ওকে, আমার কথা বোঝা গেছে? আমার কথা বুঝছো? এবার আসো, এখন এই তরঙ্গগুলো তোমার স্পিড কেমন, এই তরঙ্গগুলোর গতি কিরকম? এই তরঙ্গগুলোর গতি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ভেলোসিটি কত? আলোর বেগের সমান। কত? আলোর বেগের সমান। ঠিক আছে, এর গতি কত? আলোর বেগের সমান। এবার আসো, আমি এতক্ষণ বললাম তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের কথা বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হচ্ছে তার কথা। ঠিক আছে, এখন এই তরঙ্গটা কি করে দেখো, এই তরঙ্গটা যেটা করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কারণে যে বিকিরিত রশ্মি পাওয়া যায় তাকে তড়িৎ
চুম্বকীয় বিকিরণ, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলে। আচ্ছা, এবার আসো। আচ্ছা, তোমরা ক্লাস 9-10-এ শব্দ এবং তরঙ্গ নামে একটা চ্যাপ্টার পড়ছিল না? ওয়েভ সম্পর্কে কি কি জানো একটু আমাকে রিক্যাপ করি, চলো। এই আমার একটা হচ্ছে, মনে করো এটা একটা ওয়েভ, ঠিক আছে, এটা একটা ওয়েভ। এখন আমরা কি জানি বলো তো? এইটা হচ্ছে একটা ল্যামডা বা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দন তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যতটুকু দূরত্ব সে পার করে তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলি। এবং এই সম্পূর্ণ এই স্পন্দনটা যদি আমি 1 সেকেন্ড ধরে নিই, এটা মনে করো 1 সেকেন্ড, 1 সেকেন্ডের যদি ধরে নিই, তাহলে প্রতি সেকেন্ডে জয়টি পূর্ণ স্পন্দন দিবে, সেটাকে আমরা কি বলি? এখানে কয়টি দিছে দেখো তো? 2টি দিছে। এই যে এটা একটা, এই যে এটা একটা, এটা একটা, আর এটা কি? এটা একটা। সো 1 সেকেন্ডে কয়টা দিছে? 2টা পূর্ণ স্পন্দন দিচ্ছে। সো যতগুলো পূর্ণ স্পন্দন দিবে প্রতি সেকেন্ডে, সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। প্রতি সেকেন্ডে যতটি এন বলতে পূর্ণ স্পন্দন বোঝাচ্ছি, এন দিবে, তা হলো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ওয়েভের একটা নর্মাল বিষয়, বা নর্মাল হচ্ছে বেসিক। এটা একটু আমরা সাইডে রাখি, এটা আমরা জানি, এটা আমরা হচ্ছে জানি। এটা আমরা জানি, হ্যাঁ। এখন এটা কেন করালাম? এটা কেন করালাম? দেখো, তোমার তড়িৎ ক্ষেত্র তড়িৎ তরঙ্গের জন্য, ইলেকট্রিক ওয়েভের জন্য হচ্ছে দায়ী, আর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র চৌম্বকীয় তরঙ্গের জন্য দায়ী। এটা আমরা জানি, এটা নতুন কিছু না, এটা একটু পড়ে আসছে। তো আমি মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছি। এখন এই ইলেকট্রিক ফিল্ডের যে ফ্রিকোয়েন্সি বা তোমার হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ মানে ইলেকট্রিক ওয়েভ, এটার যে রেঞ্জ, এই রেঞ্জটা কি হচ্ছে কখনো ফিক্স থাকে? তুমি যদি একটা যে কোনো একটা, যদি আমি মনে করো ইলেকট্রিক ফিল্ডেরই আমি কথা বলতেছি বা ইলেকট্রিক ওয়েভেরই কথা বলতেছি, ইলেকট্রিক ওয়েভের কি কোনো হচ্ছে ফিক্সড হচ্ছে তরঙ্গ আছে? মানে ফিক্সড আছে, অবশ্যই একটা রেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু আমি বলতেছি এই রেঞ্জের মধ্যে জিনিসটা ভ্যারি করে না? অবশ্যই ভ্যারি করে। দেখা যায় তোমার এই আলো বা হচ্ছে, আলোর কথা আমি বাদ দিলাম, আলোর কথা পরে আসতেছি। দেখা যায় যখন এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র কোন একটা সোর্স থেকে আসে, মেইনলি সূর্য থেকে আসে আমাদের পৃথিবীতে, ওটা সোর্স থেকে আসে, তখন এদের মধ্যেও ইলেকট্রিক ওয়েভ এবং হচ্ছে ম্যাগনেটিক ওয়েভের মধ্যে অনেক সময় ডিফারেন্ট ওয়েভের ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভ চলে আসে, ঠিক আছে? যদি এটা ফিক্সড হইতো, সাপোজ মনে করো আমার ইলেকট্রিক ফিল্ডটা ফিক্সড, আমার ম্যাগনেটিক ফিল্ডটাও কি ফিক্সড, তাহলে কি হতো? আমি জাস্ট এটা বোঝানোর জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল চিত্র না, বোঝানো ফিক্সড। তাহলে আমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতো, এটা আমার ফিক্সডই হইতো, মানে একরকমেরই পাওয়া যেত, ঠিক আছে, একরকমই পাওয়া যেত। কিন্তু ইলেকট্রিক ওয়েভ যেহেতু ডিফারেন্সিয়েট করে, ওঠানামা করে, এবং হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও জিনিসটা যেহেতু সেম, তো ওদের ডিফারেন্সের কারণে বা ওদের ম্যাগনেটিক, ওদের ওদের তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সের কারণে আমার ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাও, মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটাও, সেটাও কি করে? ডিফারেন্সিয়েট করে, অর্থাৎ আলাদা আলাদা দেখায়। এবং এই কারণেই এই যে দুইটা ক্ষেত্রের ডিফারেন্সের কারণে বা রেঞ্জ মানে তো মানের ডিফারেন্সের কারণে যে আমার তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের উপর যে প্রভাবটা পড়তেছে, এই প্রভাবের কারণেই আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী বা তড়িৎচুম্বকীয় হচ্ছে, আমি বর্ণালীতে চলে গেছি, বর্ণালীতে পরে যাচ্ছি, বা তড়িৎচুম্বকীয় যে বিকিরণ, এটা আমরা 7 ধরনের পাই। কয় ধরনের পাই? 7 ধরনের পাই, ঠিক আছে? এই যে তুমি পড়ো না, দেখো তো তুমি এরকম পড়ো না যে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রে, এগুলা পড়ো না, এগুলাই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের 7টা ধরনের মধ্যে 2টা বা 3টা। এখন আমি যেটা বলতেছিলাম যে আমার ইলেকট্রিক যে ওয়েভ আছে এবং হচ্ছে তোমার ম্যাগনেটিক যে ওয়েভ আছে, এই ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভের যে মানের তারতম্যের কারণে, বা আবার তারা যে চেঞ্জ হচ্ছে, কখনো মনে করো এই 10 ন্যানোমিটার জাস্ট একটা আমি একটা মানে প্রতীকী অর্থে ধরে নিলাম, হ্যাঁ, যে 10 ন্যানোমিটারের একটা
কখনো হচ্ছে 11 ন্যানোমিটারের, কখনো 100 ন্যানোমিটারের। এটা মনে করো ইলেকট্রিক ওয়েভ। ঠিক সেম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মানের তোমার ম্যাগনেটিক ওয়েভও তৈরি হতে পারে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট আমি হচ্ছে তড়িৎ চুম্বকীয় ওয়েভ পাচ্ছি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাচ্ছি, এটার জন্যই বেসিক্যালি আমরা যে 7 ধরনের বিকিরণ পাই, এই বিকিরণের জন্য দায়ী হচ্ছে এই মানের পার্থক্যটা, এই মানের হচ্ছে ওঠানামাটা। ঠিক আছে? তো তো এখন আমরা এটা বলতে পারি, কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণগুলো পাশাপাশি সাজালে, তড়িৎ চৌম্বকীয় বিকিরণগুলো পাশাপাশি সাজালে আমরা যে বর্ণালী পাই তাদের ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বলে। বুঝতে পারছো? অর্থাৎ আমার তড়িৎ চৌম্বকীয় বর্ণালী আমি কয় ধরনের বলছিলাম? 7 ধরনের। এই 7 ধরনের বিকিরণ আর কি। ঠিক আছে? এই 7 ধরনের বিকিরণ কখনো ইলেকট্রিক ফিল্ড এবং চৌম্বকীয় ম্যাগনেটিক ফিল্ডের ডিফারেন্স এমন হয় যে তার ওয়েভটা, যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সেটা এরকম দেখায়। কখনো ডিফারেন্সটা এমন হয় এরকম এরকম দেখায়, কখনো ডিফারেন্সটা এমন দেখায় যে এরকম 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 করে দেখায়। ঠিক আছে? সো এই ডিফারেন্সগুলোকে বা এই বিকিরণগুলোকে এই বিকিরণগুলোকে যখন আমি এইভাবে একসাথে প্লট করব, একসাথে সাজাবো, এটা অনেক হচ্ছে ইয়ে হয়ে গেছে, মানে এই জায়গাটায় একদম। আচ্ছা সুন্দর করে একটু দেখাই তোমাদের তাহলে। দেখো, ফার্স্টে মনে করো আমি এমন দুইটা ইলেকট্রিক ওয়েভ এবং হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ পাইছি যাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম দেখতে। ওকে, এরপরে আসো, এরপরে আমি এমন ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভ পাইছি যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে এরকম। ঠিক আছে? এরপরে আমি এমন কাউকে পাইছি যাদেরটা আর একটু হচ্ছে এরকম। এখন এই তিনটাকে আমি কি করব? এক করে দেব। এই তিনটা কি করব? এক করে দেব। ঠিক আছে? এই যে এক করে দিলাম, এক করে দিলাম। এই যে আমি তিনটা নিয়ে আলোচনা করতেছি, এই তিনটাকে এক করে দিলাম। এক করে দিয়ে দেখো আমি একটা পূর্ণাঙ্গ একটা ইয়ে পাইছি না? পূর্ণাঙ্গ একটা বিকিরণ পাইছি না? এই পূর্ণাঙ্গ বিকিরণটাকে আমি বলতেছি বর্ণালী। আর ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ওয়েভের কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী তৈরি হয় এটা 7 ধরনের হয়। অর্থাৎ আমরা 7 মোটামুটি একটা রেঞ্জের উপর ডিপেন্ড করলে বা রেঞ্জের উপর ডিপেন্ড করে যদি আমি জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করি, আলাদা করি, তাহলে আমি কি পাবো? তোমার এরকম একটা 7 ধরনের বর্ণালীর একটা 7 ধরনের বিকিরণের একটা সমন্বয় পাবো। ঠিক আছে? সেই 7 ধরনের বিকিরণগুলো কি কি এবং এই সমন্বয়টাকে আমরা কি বলতেছি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী বা তড়িৎচুম্বকীয় বর্ণালী বলতেছি। এই 7টা তোমার হচ্ছে কি কি? এই 7টা বিকিরণ কি কি? কি কি? দেখো, ফার্স্টে আসছে হচ্ছে তোমার, আমরা গামা দিয়ে শুরু করি। ঠিক আছে? মহাজাগতিক রশ্মি গামা। ঠিক আছে? এটা আমরা পাই, পৃথিবীতে পাই। হ্যাঁ, মহাজাগতিক রশ্মি তোমার পৃথিবী পর্যন্ত খুব একটা আসে না। ওকে, তো গামা রশ্মি ওকে আসে, এমন না যে আসে না, বাট আসে, বাট খুব একটা না। তো আমরা যেগুলো আর কি পাই, যেগুলো আমার হতেছে, আমি যেগুলো দৃশ্যমান আমার জন্য, মানে আমি যেগুলো আর কি ইউজ করি বা যেটা আমার জন্য হচ্ছে আমার মানে ফিজিবল, আমি হয়তো বুঝতে পারতেছি তোমাদেরকে, আমি সেটার কথা বলতেছি। গামা রশ্মি, গামা রশ্মির পরে আসে হচ্ছে তোমার এক্স রে। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে তোমার ইউভি বা অতিবেগুনি রশ্মি। এরপরে আসে হচ্ছে তোমার দৃশ্যমান, দৃশ্যমান। এরপরে আসে কি? এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে
তোমার আইআর বা অবলোহিত, এরপরে আসে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, এরপরে আসে তোমার রেডিও ওয়েভ। ঠিক আছে, এই চারটা বিকিরণ আমরা পাই। এই বিকিরণগুলোকে যখন আমি একসাথে করি বা একসাথে লাগাই দিই, তখন আমরা কি পাচ্ছি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালী। আমার কথা বুঝে গেছে? ওকে, এবার আসো দেখো এখানে কি বলছে। এখানে এতক্ষণ আমি যা বলছি এখানে তাই বলছে। কি বলছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমন এক ধরনের তরঙ্গ যা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক লম্ব দোলনের মাধ্যমে গঠিত হয়। লম্ব দোলনের মাধ্যমে বলছি না যে একে অপরের কিসে থাকে? লম্ব বরাবর তারা কি করে? স্পন্দন করে। সে লম্ব দোলনের কথা বলছে। লম্ব দোলনের মাধ্যমে গঠিত হয় এবং কোনো মাধ্যম ছাড়াই মহাশূন্যে চলতে পারে। ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়াই মহাশূন্যে চলতে পারে। এখানে কোন দুইটা ক্ষেত্র কাজ করে? ইলেকট্রিক ফিল্ড আর কি চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। এবং এই তরঙ্গের চলার দিক, এই তিনটি দিক সর্বদা একে অপরের 90 ডিগ্রি অবস্থায় থাকে। কোন তিনটি দিকের কথা বলছে? তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। এই তিনটা ক্ষেত্রের দিক পরস্পর কি থাকে? লম্ব থাকে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি আমার এক্সে থাকে, চৌম্বকীয় ক্ষেত্র যদি আমার ওয়াইতে থাকে, তাহলে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র থাকবে জেড। এটাই বুঝাইছে। ঠিক আছে, ওকে। তরঙ্গের প্রচারণা সবসময় আলোর বেগে ঘটে। তরঙ্গের প্রচারণা মানে কি? তরঙ্গ যদি অ্যাডভান্স করতেছে, এটা আলোর বেগে করতেছে। আরেকটা যদি আমি একটু বলি, যে তোমার কিছুক্ষণ বললাম যে এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড থাকবে, এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এই দুটো যে ক্রিয়া হচ্ছে, এই ক্রিয়ার কারণেই তোমার বেসিক্যালি এটা সামনের দিকে আগায় যাচ্ছে। আর যেই দিকে আগায় যাচ্ছে সেটাই তোমার কি? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আরো সোজা হিসাব, আরো সোজা হিসাব। ওকে, লব্ধিটা, এই দুজনের লব্ধি যেটা, এই লব্ধিটাই বেসিক্যালি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র। সরি, ওকে। তরঙ্গ দৈর্ঘ্য হলো তরঙ্গ দুই পর্ব। এটা তো পড়ালাম যে তরঙ্গ দৈর্ঘ্য কি। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমার যে হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে মতবাদটা বা বর্ণালীর যে ধারণাটা, সেটা ফার্স্ট অফ অল কে দিচ্ছে? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটিশ বিজ্ঞানী। এরপরে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আলো সহ আরো বহু রকম বিকিরণ দ্বারা গঠিত। যেমন এখন আসলে আলোর কথায় আসি। এই যে আমি তড়িৎচুম্বকীয় বর্ণালীটা কথা বললাম, এই তড়িৎচুম্বকীয় বর্ণালীটা আসলে কি? এই তড়িৎচুম্বকীয় বর্ণালীটা হচ্ছে আমরা যে সূর্য থেকে আলো পাই, এই আলোটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এর মধ্যেই সবকিছু আছে। তোমার গামা রে, এক্স রে, তোমার ইউভি, দৃশ্যমান, তারপরে হচ্ছে আইআর, মাইক্রোওয়েভ, সব এখানেই আছে। এই জন্য আলোর কথাটা আমি পরে আসতে চাইছি। অর্থাৎ আমি যে তড়িৎচুম্বকীয় বর্ণালীটা পাচ্ছি বা তড়িৎচুম্বকীয় এক্সপেক্ট্যান্টটা পাচ্ছি, কই থেকে পাচ্ছি? এর সোর্সটা হচ্ছে আলোই। আলোর মধ্যেই সব আছে। ঠিক আছে, এটা আলো বলতে এখানে আলোর মধ্যেই তোমার রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, দৃশ্যমান, অতিবেগুনি, সব আলো, এগুলো সব আলো। এবং আলোকেই তোমার বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলোর যে শক্তি। আলো এক প্রকার শক্তি, তুমি জানো। এই শক্তি প্রপাগেট করে কিভাবে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। ঠিক আছে, এবং এই তড়িৎচুম্বকীয় হওয়ার কারণে এই আলোর যে শক্তিটা, এটা অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, এটার কোনো হচ্ছে শেষ নাই, যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে। ঠিক আছে, আচ্ছা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শক্তিবাহক এবং এটি মাধ্যম ছাড়াই প্রচুর দূরত্ব অতিক্রম করতে পারে। প্রচুর দূরত্ব বলতে এটা অসীমের কাছাকাছি বা অসীম। ঠিক আছে, তো আসো পরেরটাই কি বলছে। পরেরটাই বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক ধরনের শক্তি বিকিরণ যা বিভিন্ন উৎস থেকে নির্গত হয়ে মহাশূন্যে আলোর গতিতে ছড়িয়ে পড়ে। এটা আমরা পড়লাম। আমরা যে বিভিন্ন ধরনের বিকিরণ পাই, যেমন রেডিও তরঙ্গ, গামা রশ্মি, এসবের প্রত্যেকটির তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক আলাদা। এবং এই বৈশিষ্ট্যগুলোই একসাথে মিলে কি তৈরি করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তৈরি করতেছে। ঠিক আছে, সবচেয়ে কম শক্তির বিকিরণ হলো রেডিও ওয়েভ। এটা কেন আমরা জানবো। এটা কেন? এটা এই কারণে, আমার ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? সি বাই ল্যামডা। এখানে সি কেন দিলাম? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে আমি কথা বলতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে নিয়ে কথা বলতেছি। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভি কত হবে? বলে সি হবে। এটার অ্যাকচুয়াল হচ্ছে তোমার ভি বাই ল্যামডা। সো এটার ভিটা কি হবে? সি হবে। তো সি আমার কনস্ট্যান্ট, সি নিয়ে আমার কোনো কাজ নাই। এটা অলওয়েজ যেমন তেমনই থাকবে। রেডিও ওয়েভের জন্য সি একই, মাইক্রোওয়েভের জন্য সি একই, তোমার গামা রশ্মির জন্য সি ওই একই। ঠিক আছে, কিন্তু এদের সম্পর্কটা কি? এটা আমরা গত ক্লাসে অনেকবার পড়ছি, ব্যস্তানুপাতিক।
তো যার তরঙ্গ দৈর্ঘ্য বড়, যেমন রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বড়, তার কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম হলে এনার্জি কি হবে? এনার্জির সমানুপাতিক কিন্তু ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কের সমানুপাতিক। এটা কম হলে তোমার শক্তিটাও কম হবে, ঠিক আছে? শক্তিটাও কম হবে। তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রধান কয়েকটি ধরন এগুলা, হ্যাঁ। দৃশ্যমান আলো হচ্ছে এই বর্ণালীর একটি খুব ছোট অংশ। দৃশ্যটা আমরা দেখতে পাই, যে আমি যেটা তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো, যেটা দৃশ্যমান আলো। এই যে আলো, এটা তো সাদা আলো, এর মধ্যে তো তোমার সবকিছুই আছে, সব রঙই আছে, এটা দৃশ্যমান আলো। সো এই দৃশ্যমান আলোগুলো একটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে একটা অংশ মাত্র, ঠিক আছে? এছাড়া এর দুই পাশে ইউভি আইআর বিকিরণ মানব চোখে ধরা না পড়লেও বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, এর পরের লাইনটা তোমরা জানো, এটা পড়ার দরকার নাই। এবার আসো, তো দেখো এইটা হচ্ছে সবচেয়ে ছোট তরঙ্গের হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ছোট তরঙ্গের, সবচেয়ে ছোট তরঙ্গের যে ক্রমটা, সেটা হচ্ছে দেখেন অলরেডি দেওয়া আছে। রেডিও ওয়েভ সবচেয়ে বড়, এর ল্যামডা তো সবচেয়ে বড়, ঠিক আছে? ল্যামডা সবচেয়ে বড়, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, ঠিক আছে? যখনই আমি কম্পাঙ্ক তোমার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম্পাঙ্কে যাব, তখন এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি হয়ে যাবে? উল্টে যাবে। অর্থাৎ এইটা, 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 এরকম হবে, ঠিক আছে? এরকম হবে। এখন যদি এখন তোমাকে বলে যে তরঙ্গের ক্রম আমরা জানছি, কম্পাঙ্কের ক্রম আমরা জানছি, তাহলে শক্তির ক্রমটা কি হবে? ফ্রিকোয়েন্সির ক্রম যা, শক্তির ক্রমও তা। কারণ ই সমানুপাতিক এফ, ই সমানুপাতিক এফ। সো আমি যদি এখানে মহাজাগতিক রশ্মির ই, তোমার হচ্ছে গামারের ই, এক্স রের ই, ইউভির ই, ই মানে এনার্জি, দৃশ্যমানের ই, অবলোহিতর ই, মাইক্রোওয়েভের, আচ্ছা এখানে সব 3 দিয়ে দিয়েছি, দেখছো? আমি পাগল হয়ে গেছি। থ্রি, 4, 5, 6, 7, ই 8। ফ্রিকোয়েন্সির ক্রম এবং শক্তির ক্রম সেম, সব এটা সেম। কারণ কি? ই সমানুপাতিক এফ, এফ যেমন বিহেভিয়ার, এরও তেমনই বিহেভিয়ার হবে। তো এটা মনে রাখবা, ঠিক আছে? তো মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রে বা রঞ্জন রশ্মি, এরপরে কি ইউভি রে, দৃশ্যমান রে বা দৃশ্যমান আলো, তারপর কি আইআর, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, ঠিক আছে? ইজি। এবার আসো, তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে অঞ্চলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানি, সেটা কেমন কি। দেখো ফার্স্টে আমার কি আছে, যেটা এই যে 7 ধরনের আমরা পাইছি। মহাজাগতিক রশ্মির কথা আমি বলছি, এটা অনেক রেয়ার হচ্ছে রশ্মি, এটা হার্ডলি এদিকে আসে। মানে হচ্ছে তোমার এটা কেন কেন আমি তোমাকে বলি হার্ডলি কেন। এর মহাজাগতিক রশ্মির যে হইতেছে এই যে ল্যামডা, এটা অনেক ছোট, দেখো 0.0005 আবার ন্যানোমিটার। সো অনেক ছোট, এই যে এরকম এরকম। সো এরকম ছোট 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 পায়ে সে হচ্ছে আসে, বুঝছো? সে ছোট ছোট পায়ে আসতে আসতে সে হচ্ছে 9 হয়ে যায়। 9 বলতে গেলে বোঝা যায় না। সো মহাজাগতিক রশ্মি এই কারণে আর কি আমরা মানে ভাবে কাউন্ট করি না বা কাউন্ট করতেছি না এখানে। আমরা এই 7 ধরনেরই করতেছি, কারণ এই 7 ধরনের আমার ইউজ আছে। মহাজাগতিক রশ্মির কোনো ইউজ নাই, কারণ এর পাওয়ার এতই, এটা যদি আমি ইউজ করি তাহলে আমি যেটাতে ইউজ করব সেটা তো পুরো ছাই হয়ে যাবে। যেমন মনে করো আমি যদি ফোনে যদি এই মাইক্রোওয়েভ, সরি রেডিও ওয়েভ যদি না ইউজ করি, এই যে রেডিও ওয়েভ যদি না ইউজ করি, রেডিও ইউজ না করে যদি মহাজাগতিক করি না, এর তরঙ্গ যে আমার ফোনের মধ্যে ঢুকবে, হ্যাঁ, এই ঢোকার সাথে সাথে তোমার হচ্ছে আমার ফোন পুরো ছাই হয়ে যাবে। মানে এক একটা কল করব, এক একটা করে ফোন চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? তো দেখো ফার্স্টে গামা রশ্মির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত? ইটস লেস দ্যান 0.01 ন্যানোমিটার। এটা দিয়ে কি করে? ক্যান্সার চিকিৎসায় অণুজীব ধ্বংস করে, রঞ্জন রশ্মি কিরকম? 0.01 থেকে 10 ন্যানোমিটার। এটার কাজ কি? দেহের অভ্যন্তরণের প্রতিচ্ছবি তোলা বা প্রতিচ্ছবি বের করে আনা, বা ভিতরটা হচ্ছে কেমন দেখতে, কোথাও ভাঙা টাঙ্গা আছে কিনা বা কোথাও কোনো হচ্ছে ফ্র্যাকচার আছে কিনা, সেগুলো দেহের অভ্যন্তরের ছবিগুলা কে তোলে? এক্স রে তোলে।
অতিবেগুনি রশ্মির কাজ কি? এর মেইন কাজ হচ্ছে জাল টাকা জাল পাসপোর্ট শনাক্ত করা। এটা আমরা পড়বো, এটা হচ্ছে ওইটাই, এইটারই কথা বলতেছে যে নেক্সট বোরিং ক্লাসটা এটা নিয়েই হবে আর কি। বাট ইন্টারেস্টিং, তুমি যদি বুঝতে চাও যে আসলে মেকানিজমটা কি, জাল টাকা কেমনে ধরতেছি, তো সেটা তোমরা বুঝতে পারবা। ইন্টারেস্ট খুঁজলেই জিনিসটা ইন্টারেস্টিং হয়ে যায়, ঠিক আছে? এটাকে আসলে ইন্টারেস্টিং করা লাগে না। আচ্ছা, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো কতটুকু? 380 থেকে 780 ন্যানোমিটার। এইটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা আমি স্পেসিফিক করব না, কারণ এটার বাদে তোমাকে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিতে পারে, বলা যায় না। সালোক সংশ্লেষণ সংঘটিত হয় এই রেঞ্জে, এবং এটা দ্বারা মানে মানব চোখে দৃশ্যমান, ঠিক আছে? 780 থেকে দেন 1 মিলিমিটার হচ্ছে রিমোট কন্ট্রোল ফিজিওথেরাপি, যেটা কি নাকি আমার অবলোহিত রশ্মি আইআর। রিমোটের মধ্যে আইআর আছে, এটা জানো? রিমোটের মধ্যে কিন্তু আইআর আছে। আইআর কি দেখতে পারো তোমরা? একটা ফোনের ক্যামেরা নিবা, ফোনের ক্যামেরা নিয়ে রিমোটের সামনে একটা লাইটের মতো আছে, ক্যামেরাটা ধরবা, ধরে ওই রিমোটের কি চাপ দিবা, দেখবা লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? খালি চোখে দেখা যায় না, বাট ক্যামেরাতে দেখা যায়। এটা আমি ছোটবেলায় বহুত করতাম। ওটা আমি ছোটবেলায় ক্লাস 4-এর না ক্লাস 6-এর একটা বইয়ে পড়ছিলাম, বুঝছো? পরে আমি হচ্ছে যখনই বাসায় আসতাম বা তখন একটা এমন একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়ে গেছিল, ওটা দেখলে খুব মজা লাগতো। তোরা করতাম, তোমরা করবা যদি কেউ না দেখে থাকো। এবার মাইক্রোওয়েভ কি করতেছে? ওয়াইফাই এবং ওভেনে মাইক্রোওয়েভের কাজ। রেডিও ওয়েভের কি করতেছে? রেডিও ওয়েভ তোমার রেডিও টিভি সিগন্যাল, এমআরআই যন্ত্র এসবে ব্যবহার করা, ঠিক আছে? তো আসো আমরা পরের স্লাইডে যাই। এবার আসো আমাদের পরের স্লাইডে কি দেখা যাচ্ছে বলো তো? এখানে আমরা যে দৃশ্যমান আলোর যে রেঞ্জ, এই রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এই রেঞ্জটা বেগুনির জন্য, আচ্ছা দৃশ্যমান আলোর কয়টা রং বলো তো? 7টা রং। এই 7টা রং যখন একত্রিত হয়, এটা দেখতে কেমন হয়? সাদা রঙের হয়। কেমন হয় এটা দেখতে? কেমন হয়? সাদা রং। সাদা রং কই? একটু সাদা রং। বেনি আসো বলা দেখতে কেমন হয়? সাদা রঙের হয়। ওকে, তো কি কি আছে দেখো? বেগুনি 380 থেকে 424, নীল হচ্ছে 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ 500 থেকে 575, তোমার হলুদ 575 থেকে 590, কমলা 590 থেকে 647, লাল 647 থেকে 780। জাস্ট এখানে পড়লেই সীমাবদ্ধ, তুমি জাস্ট বললাম আর হয়ে গেল? এবং মুখস্থ করতে হবে ভাই। এটা না মুখস্থ করতে পারলে ওই আগে যে ম্যাথগুলো করছিলাম, রিডবার্গ ধ্রুবকের ম্যাথগুলা, ওই সিরিজের ম্যাথগুলা, এটা কিছুই পারবা না, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে। হুম, ওকে। এবার আসো আলোক সম্পর্কিত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটা খুব শর্টে আলোচনা করবো, ঠিক আছে? এটা এটা তেমন কিছু না, এটা আমাদের এখান থেকে জাস্ট আমরা অলরেডি এটার ম্যাথ করে আসছি, হ্যাঁ? তো আমরা শর্টে আলোচনা করব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে যে আলোক তরঙ্গ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলে? ফোটন বলে। এই ক্ষুদ্র কণাগুলোকে কি বলে? ফোটন বলে। এবং এটারই ম্যাথ আমরা করছি, দেখো কি করছি? ইজ ইকুয়াল টু HF, যাকে আমরা hc বাই ল্যামডা, ঠিক আছে? এই ফোটনেরই ম্যাথ, ফোটনের এনার্জি কত, এই এনার্জি বের করার কাজটাই আমরা কি দিয়ে করছি? এই সূত্রটা দিয়ে করছি। তো এই সূত্র সম্পর্কে তুমি অলরেডি জানো। তো এটাই হচ্ছে আমার আলোক সম্পর্কিত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সো কণার মধ্যে কি? আলোক তরঙ্গ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে কি বলা হয়? ফোটন বলা হয়। এবং এই ফোটনের এনার্জি বের করতে হয় কিভাবে? ইকুয়াল টু HF বা hc বাই ল্যামডা। ওকে, এবার আসো এই যে বেনি আসহ কলা, যে বেগুনি, বেগুনি, বেনি, তাই তো? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টা বর্ণ আসলে তৈরি হচ্ছে কিভাবে? 7টা বর্ণ আসলে তৈরি হচ্ছে কিভাবে? এটার জন্য আমরা একটা পরীক্ষা করবো, পরীক্ষা পড়বো। এটাই আজকের ক্লাসের লাস্ট টপিক। এই পরীক্ষাটা শেষ হলেই আমার ক্লাস শেষ। সো দেখো
এটা ইন্টারেস্টিং, এটা হয়তো তুমি জানো নাই বা কখনো শোনো নাই বা এভাবে পড়ো নাই, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো প্রিজম নাম শুনছো, মানে এই প্রিজম না, এই যে প্রজেক্ট এইসের প্রিজম না, তোমার পদার্থবিজ্ঞানের ল্যাবে তোমরা দেখবা এরকম একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা শেপ দেয়, 3D একটা শেপ দেয়, ত্রিভুজের 3D শেপ, এটাকে প্রিজম বলে। দেখো দেখতে কেমন প্রিজম, কিভাবে আঁকে দেখো, এখানে একটা দিবা, এখানে একটা ত্রিভুজ দিবা, দিয়ে এটা তোমার কানেক্ট করে দিবা, ঠিক আছে, এগুলোকে প্রিজম বলে, এটাকে প্রিজম বলে, ঠিক আছে। সো প্রিজমটা আমরা একটু সাইডে করি, প্রিজম কেমন দেখতে এটা তোমাদের দেখালাম, জাস্ট আমরা সাইড করি। এই হচ্ছে আমার প্রিজম, হ্যাঁ প্রিজমটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। সো এই প্রিজমটাকেই আমি, এটা তোমার 3D ভিউ, আমি জাস্ট জিনিসটাকে একটু সোজা করে নিলাম আমাদের ইয়ার সুবিধার জন্য, পড়ানোর সুবিধার জন্য সোজা করে নিলাম, হ্যাঁ। জিনিসটা কেমন হচ্ছে, আমি প্রিজমটাকে এদিক দিয়ে দেখতেছি, মানে এই সোজা দেখতেছি, ঠিক আছে, এই যে এই সোজা দেখতেছি, ওকে, এটা প্রিজম। সো দেখবা প্রিজমে যখন তুমি আলো ফেলবা, একটা সাদা আলো ফেলবা, প্রিজমে যখন তুমি সাদা আলো ফেলবা, সাদা আলোটা কিভাবে ফেলতে পারো, তুমি প্রিজমটা নিয়ে হচ্ছে ওই রুমের বাইরে যাবা, রুমের বাইরে গিয়েই তোমার ওই সূর্যের আলোতে ধরবা, দেখবা প্রিজমের মধ্যে অনেক রকমের রং দেখা যাচ্ছে, সেই রংগুলোকেই বেনি আসা কলাই দেখা যাচ্ছে, ঠিক আছে। সূর্য আলো কি সাদা আলো, হ্যাঁ সূর্যের আলো কিন্তু সাদা আলো। সো আমি প্রিজমে কি করব, সাদা আলো ফেলবো, প্রিজমে কি ফেলবো, প্রিজমে আমি ফেলবো হচ্ছে, আচ্ছা প্রিজমে আমি ফেলবো সাদা আলো, ওকে, এটা হচ্ছে আমার প্রিজম, এখানে আমি ফেলবো সাদা আলো, ঠিক আছে, এটা হচ্ছে সাদা আলো, ফেললাম। প্রিজমের বাইরে হচ্ছে তোমার বাতাসের প্রতিসরাঙ্ক, তোমার মনে করো এ, প্রিজমের ভিতরে পি, দুটো দুটো প্রতিসরাঙ্ক। তোমরা ক্লাস 9-10 পড়ছো বা ফিজিক্সে পড়ছো, প্রতিসরাঙ্ক ডিফারেন্ট হলে তোমার আলোর কি একটু বেঁকে যায়, বেঁকে চলে যায়। তো সাদা আলোর মধ্যে কয়টা আলো আছে, 7টা আলো আছে। সো এক এক আলো এক এক তরঙ্গে অগ্রসর হচ্ছিল, তাই না, এক একটা মধ্যে দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য অগ্রসর হচ্ছিল, যখন এটা একসাথেই হচ্ছিল কিন্তু, ঠিক আছে, এয়ারে যখন ছিল তারা কিন্তু একসাথেই হচ্ছিল, যে একসাথে মিলে তারা হচ্ছে অগ্রসর হচ্ছিল। যেই মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ প্রিজমে ঢুকলো, তখন প্রতিসরাঙ্কের চেঞ্জের কারণে প্রত্যেকে কি করলো, তাদের যে নির্দিষ্ট যে দিক ছিল এই দিক থেকে সবাই স্প্লিট হয়ে গেল। স্প্লিট হয়ে কি করলো দেখো, স্প্লিট হয়ে এই যে একটা রং, হ্যাঁ আমি এটা র্যান্ডমলি দিচ্ছি, হ্যাঁ এটা কি, এটা র্যান্ডমলি দিচ্ছি, এগুলো সব র্যান্ডমলি দিচ্ছি, এটা তোমার হচ্ছে কোনো অর্থ নাই এগুলার। কয়টা হলো, 5টা হয়েছে, আসবে কয়টা, 7টা আসবে, 7টা আসছে, ঠিক আছে। এটা একটু মানে একটু স্ক্যাটার্ড করছে বেশি, মানে এতটা স্ক্যাটার্ড হয় না, এটা সোজাভাবে যায়, এরকম করে যায়, ঠিক আছে। এমনি জাস্ট আমি মানে জায়গার কারণে আর কি এটা স্পেস দিছি। তো 7টা আমার রঙে বিভক্ত হয়ে গেছে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে প্রিজমের আগে বায়ুতে তো আগে একসাথেই ছিল, প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার মানে ভিতরে যাওয়ার কারণে আমি বুঝলাম যে স্প্লিট হয়ে গেছে, তো প্রিজম থেকে যখন বের হয়ে গেল তখন কেন স্প্লিট হলো না, এটা তো বের হয়ে গেছে, মানে এটা তো ভিতরে ঢুকে আলাদা হয়েছে, হয়ে যখন আবার বের হয়ে গেছে তখন আবার বায়ুর যে হচ্ছে ইয়েটা পেয়ে গেছে, বায়ুর যে প্রতিসরাঙ্ক পেয়ে গেছে, তখন তারা আবার বায়ুর প্রতিসরাঙ্কে চলা শুরু করছে আলাদাভাবে, তারা আর এক হয়নি, ঠিক আছে, তারা আর কি হয়নি, এক হয়নি, আলাদা হয়েছে কার কারণে, আলাদা হয়েছে কারণে প্রিজমের কারণে, প্রিজম আলাদা করে দিচ্ছে, দিয়ে সে আর এক করে দেয়নি, সে ওভাবেই আলোগুলোকে ছেড়ে দিচ্ছে, তারা যখন বাতাসের প্রতিসরাঙ্কে ঢুকছে তখন তারা কি করছে, এরকম 7টা আলোতে স্প্লিট হয়ে তারা আগায় যাচ্ছে, ঠিক আছে, 7টা আলোতে স্প্লিট হয়ে কি হয়েছে, তারা আগায় যাচ্ছে, ওকে। ঠিক আছে, 7টা আলোতে কি হয়ে যাচ্ছে, এরা আগায় যাচ্ছে। এখন আসো প্লিজ, এটা কেন হচ্ছে, এই 7টা আলোই কেন, মানে এভাবে কেন, মানে স্প্লিটটা কেন হচ্ছে, মানে সেটা দেখেন। প্রিজম আসলে কি দিয়ে তৈরি, প্রিজম তোমার তৈরি হচ্ছে গ্লাস দিয়ে, এবং গ্লাস কি দিয়ে তৈরি, গ্লাস তোমার সিলিকন দিয়ে তৈরি, অর্থাৎ পৃথিবীর যত বস্তু তুমি দেখতেছো প্রত্যেকেই কোনো না কোনো পরমাণু দ্বারা গঠিত, হুম, প্রত্যেকেই কোনো না কোনো পরমাণু দ্বারা গঠিত। এখন তুমি যদি প্রিজম না চিন্তা করে এই আলোটা নির্দিষ্ট যদি একটা পরমাণুতে পড়ছে এভাবে চিন্তা করো, তাহলে দেখো জিনিসটা এরকম দেখে, এই মনে করো একটা, এটা আমার ইলেকট্রন, মনে করো আলোটা
এটাই প্রিজমেরই একটা পরমাণু দেখাচ্ছি আমি, প্রিজমেই পড়ছে। প্রিজমেরই একটা পরমাণুতে কি হচ্ছে সেটা দেখাচ্ছি। এইটা পড়লো ইলেকট্রনের উপর বা পরমাণুর উপর, ধরো পরমাণুর উপর পড়লো, ঠিক আছে, পরমাণুর পরে এইটা কোনো কারণে এভাবে বিকৃত হয়ে 7টা রঙে বিকিরণ করলো, ঠিক আছে। এবার আসে এই প্রসেসটা কিভাবে হচ্ছে। এই প্রসেসটা হচ্ছে দুই ভাবে, কিভাবে, একটা হচ্ছে কি কি কারণে হচ্ছে, একটা হচ্ছে শোষণ বর্ণালীর কারণে হচ্ছে, শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। এই দুইটা কারণে তোমার এই 7টা রং আমি পাচ্ছি, একবারে পাচ্ছি না যে পরেই যে চলে গেছে, বিষয়টা এমন না, ঠিক আছে। আমরা এখানে পড়ার পরও দুইটা স্টেপ হচ্ছে, কি কি হচ্ছে, একটা শোষণ বর্ণালী কাজ করতেছে, একটা হচ্ছে কি কাজ করতেছে, বিকিরণ বর্ণালী কাজ করতেছে। তো দেখো কিভাবে কাজ করতেছে। আসো এবার একটা সুন্দর করে আমি একটা পরমাণু আঁকি, ঠিক আছে, এই হচ্ছে আমার একটা পরমাণু, এটা হচ্ছে আমার পরমাণু, ওকে। পরমাণু, ওকে। তো আরেকটা দিই, আরেকটা দিলে বেশি সুন্দর দেখাবে, ছোট হয়ে গেছে পরমাণুটা। ওকে, পরমাণুটা সুন্দর হয়েছে না? সো এটা হচ্ছে আমার পরমাণু নিউক্লিয়াস, ওকে। তো দেখো কি হচ্ছে ব্যাপারটা। এই ছিল আমার একটা ইলেকট্রন, এই কক্ষপথে ঘুরতেছে। আমি কি করছি, সোর্স থেকে কি দিছি, একটা সাদা আলো দিছি। সাদা আলোটা কোথায় পড়ছে, পরমাণুটাতে পড়ছে, ঠিক আছে। এখন পড়ার পরে কি হচ্ছে দেখো, এই আলোটাতে কোনো না কোনো একটা, এই আলোটা তো তোমার তরঙ্গ দৈর্ঘ্যের আছে তার ভিতরে, তাই না। এর একটা যেহেতু আলোর যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর নিজস্ব একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ আছে, কম্পাঙ্ক আছে, সবকিছুই আছে, ঠিক আছে। যেটা হচ্ছে সাদা আলোর মধ্যে কয়টা আলো, সাদা আলোর মধ্যে কয়টা আলো বলো তো, 7টা আলো, রাইট। 7টা আলো কি কি, 7টা আলো কি কি, বে, নি, আ, স, হ, ক, লা, ঠিক আছে, বেনি, আসহ, কলা, এই হচ্ছে 7টা আলো। 7টা। এখন যখনই সাদা আলোটাই পরমাণু পড়তেছে, পরমাণু একটা ইলেকট্রনে পড়তেছে, বেসিক্যালি ইলেকট্রনে যখন পড়তেছে, তখন এই ইলেকট্রনও তো একটা তরঙ্গ নিয়ে ঘোরে, রাইট। এটা আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের, ইলেকট্রনও কিন্তু একটা কি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ঘোরে, বা তরঙ্গ দৈর্ঘ্য নিয়েই তোমাকে কি করে, নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। এই ইলেকট্রন যখন ঘুরতেছে, ওই সময় কি হয়েছে, একটা সাদা আলো ইলেকট্রনের উপর পড়ছে। এখন ইলেকট্রন যেই তরঙ্গ দৈর্ঘ্যতে ঘুরতেছে, সেই তরঙ্গের দৈর্ঘ্যের সাথে যদি এই সাদা আলোর কোনো একটা, একটাও হতে পারে, দুইটাও হতে পারে, কোনো একটা বা দুইটা যদি আলোর তরঙ্গদৈর্ঘ্য মিলে যায়, তখন কি হয়, ইলেকট্রন ওই অংশটুকু বা ওই আলোটুকু শোষণ করে নেয়। মোট কথা, যখন এই আলোটা ইলেকট্রনের উপর পড়তেছে, ইলেকট্রন কিছু শক্তি শোষণ করে নেয়, সোজা কথা, ঠিক আছে। আগেটা একটু বিস্তারিত বলছি, কি হয়েছে যে 7টা আলোর মধ্যে দুইটা বা একটা আলো বা তিনটাও হতে পারে, কি করে, ইলেকট্রন ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে শোষণ করে নেয়, কারণ ওই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে তার হচ্ছে প্রপাগেশন আছে, বা হচ্ছে সে ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে ইউজ করলে সে উত্তেজিত হতে পারবে, বা সে এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে যেতে পারবে। সো ওই অংশটুকু বা ওই তরঙ্গ দৈর্ঘ্যটা সে ইউজ করে। সোজা কথায়, ইলেকট্রন যখন ঘুরতেছে, তখন ওই সময় যদি যে আলোটা ওর উপর পড়তেছে, ওই আলো থেকে কিছু শক্তি ইলেকট্রন নিয়ে তোমার হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাভ দেয়, ঠিক আছে, লাভ দেয়। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কি করে, লাভ দেয়, লাভ দিল। এখন যে নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি হয়, তোমার হচ্ছে আলোটা বা শক্তিটা কি হয়, শোষিত হয়। শক্তি শোষিত হওয়া মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হওয়া, তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে নেওয়া। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে নিলে কি হবে, ওই আলোটা কি আর থাকবে, থাকবে না, ওই জায়গায় কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। মনে করো আমার এইটার ক্ষেত্রে, আমার হচ্ছে যে এই জিনিসটা মনে করো শোষিত হয়েছে, সেটা হচ্ছে মনে করো আমার
গ্রিন, আমি গ্রিনটা কি হয়ে গেছে এখানে শোষিত হয়ে গেছে। ওকে, এটা কি হয়ে গেছে আমার, এটা আমার কালো হয়ে গেছে। বাকিগুলো কিন্তু ঠিক আছে, বাকিগুলো কিন্তু চলে গেছে, কারণ ওদের শক্তির ইলেকট্রনের প্রয়োজন হয় নাই এই তোমার শোষণ করার জন্য বা লাভ দেওয়ার জন্য প্রয়োজন হয় নাই। ও কি বাকিগুলো কি করছে, ওরা চলে গেছে, যারটা প্রয়োজন হয়েছে সেই শোষিত হয়ে ওই জায়গাটা কালো হয়ে গেছে। ঠিক আছে, এখন ইলেকট্রন যে শক্তি ইউজ করলো, ইউজ করে যে সে কি করলো, শোষণ করলো বা লাভ দিয়ে উপরে শক্তি স্তরে চলে গেল, ওইটা তো ইলেকট্রনের স্থায়ী শক্তি স্তর না, ও তো গেছে হচ্ছে এক্সাইটেড হয়ে চলে গেছে। এখন ওকে আবার ফিরে আসতে হবে না নিজের শক্তি স্তরে? যখন ওই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে সে ফিরে আসতেছে, তখন তখন কি ঘটতেছে, তখন তোমার ঘটতেছে বিকিরণ। সে কি করতেছে, আগের শক্তি স্তরে ফিরে আসবে, আগের শক্তি স্তরে সে কি করতেছে, ফিরে আসবে। এখন যখন সে উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসতেছে, তখন সে কি করতেছে, শক্তি বিকিরণ করতেছে। আর এই শক্তিটা কতটুকু শক্তি, যেই শক্তি নিয়ে সে লাভ দিছিল সেই শক্তি দিয়ে সে কি করছে, ফিরে আসছে। কারণ এটা আমরা পড়ছিলাম যে আমার বিকিরিত শক্তির পরিমাণ এবং শোষিত শক্তির পরিমাণ সেম হবে। অর্থাৎ যেই শক্তি সে শোষণ করছে, যে শক্তিটা সে শোষণ করছে, শোষণ করে যে হচ্ছে সে লাভ দিয়ে চলে গেছে উপরে, নিচে আসার সময় ঠিক একই পরিমাণ শক্তি সে বিকিরণ করে আগের কক্ষপথে ফিরে আসছে। এখন যখন ওই একই শক্তি পরিমাণ বিকিরণ করে ফিরে আসছে, ওই শক্তির তরঙ্গদৈর্ঘ্য কার সমান ছিল, এই গ্রিনের সমান ছিল, গ্রিনের সমান ছিল। যখন সে ওই শক্তি বিকিরণ করতেছে, তখন গ্রিনটা বিকিরণ বর্ণালী হিসাবে, গ্রিনটা তখন বিকিরিত হচ্ছে, রাইট? কারণ ওই শক্তি দিয়ে সে তো বিকিরণ করতেছে, বা ওই শক্তি দিয়ে তো সে নিচে লাভ দিছে। একবার ওই শক্তি দিয়ে উপরে লাভ দিছিল, তখন কি হয়ে গেছিল, গ্রিনটা শোষিত হয়ে গেছিল, গ্রিনটাকে দেখা যায় না, গ্রিনটা ডার্ক হয়ে গেছিল। যখন উপর থেকে নিচে লাভ দিচ্ছে, তখন কি হয়, বিকিরণ হয়। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি হয়, বিকিরণ হয়। যখন এই বিকিরণটা হচ্ছে, তখন গ্রিন আবার বিকিরণ করতেছে, তখন গ্রিন আবার ভিজিবল হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ সে যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসছে, তখন বাকি যেগুলো ছিল, বাকি যে 7টা কালার ছিল, বাকি যে 7টা কালার ছিল, 7টা কি হয়েছে, হ্যাঁ 7টা হয়ে গেছে, 7টা কালার ছিল, এই 7টা কালার তো অলরেডি চলে গেছে, এটা তো নাই। এখন শুধুমাত্র আমার গ্রিনের শক্তি আছে এবং গ্রিনের শক্তিটা বিকিরণ হচ্ছে, শুধু আমরা কি দেখতে পাবো, গ্রিনটাই দেখতে পাবো। ঠিক আছে, শুধু আমরা কি দেখতে পাবো, এখানে গ্রিনটাই দেখতে পাবো, গ্রিনটাই দেখতে পাবো। ঠিক আছে, ও ভুল জায়গায় গ্রিন দিয়ে দিছি, আচ্ছা বুঝলেই হলো, গ্রিনটাই দেখতে পাবো। বাকিগুলো কি থাকবে আমার, বাকিগুলো থাকবে কি বলতো, বাকিগুলো থাকবে আমার, এই যে বাকিগুলো থাকবে আমার ডার্ক, এগুলো সব ডার্ক থাকবে। ওকে, এগুলো সব কি থাকবে, এগুলো সব ডার্ক থাকবে, খালি দেখতে পাবো কোন কতটুকু, এই গ্রিনটুকু। এখন এই যে আমার দুইটা জিনিস হয়ে গেল না, এই যে ইমিশন আর কি অ্যাবজর্পশন, শোষণ বর্ণালী এবং কি বিকিরণ বর্ণালী, এই যে দুটা জিনিস হলো, এই যে দুটা জিনিস হলো, এই দুটা জিনিসকেই যখন আমরা অ্যাড করে দিচ্ছি, যখন আমরা অ্যাড করে দিচ্ছি, যখন এটা যেটাকে একসাথে করে দিচ্ছি, তখনই বেসিক্যালি আমরা কি পাচ্ছি, ওই যে ফার্স্টে যে বেনি আসর কলার একটা চার্ট লিখলাম না, বেনি আসর কলার একটা চার্ট লিখলাম না, VIBGYOL পূর্ণাঙ্গ চার্টটা এটা পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পূর্ণাঙ্গ চার্টটা। এবং এই পূর্ণাঙ্গ চার্টটা কয়ভাবে আসতেছে, কয় ধাপে আসতেছে, দুইভাবে আসতেছে। একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে ইমিশন। একটা অ্যাবজর্পশনিক স্পেকট্রাম, আর এটা কি, ইমিশন স্পেকট্রাম। এই দুটো এক করে আমরা কি পাচ্ছি, বর্ণালী পাচ্ছি। বর্ণালীর যে সিরিজটা, যে কন্টিনিউয়াস সিরিজটা, সেটা আমরা পাচ্ছি, স্পেকট্রামটা পাচ্ছি। ঠিক আছে, সো ইন্টারেস্টিং না জিনিসটা, যে প্রিজমের মেকানিজমটা কি, প্রিজম আসলে কি, কেন ওইভাবে হচ্ছে 7টা রং দেখাতে পারে, অস্থির না? তো তারা কি করতেছে, আমরা কখনো চিন্তা করছি যে এর মধ্যেও এত কিছু হয়েছে, যে একটা ইলেকট্রন সে একটা নির্দিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের একটা শক্তি নিয়ে সে এক্সাইটেড হয়ে উপরে চলে গেছে, দেন হচ্ছে সে আবার নিচে নামার সময় সে যে শক্তিটা বিকিরণ করছে, এই যে দুইটা ঘটনা ঘটলো, একবার উপরে যাওয়ার শোষণের একটা ঘটনা ঘটলো এবং বিকিরণের একটা ঘটনা ঘটলো, এই দুটো ঘটনা একসাথে করে আমরা কি পাচ্ছি, স্পেকট্রামটা পাচ্ছি। ঠিক আছে, ইন্টারেস্টিং না বিষয়টা?
এটা আগে কখনো শুনছিলা বা জানতা এই জিনিসটা এইভাবে হয়? তোমাদের ল্যাবে হয়তো বলার কথা, তোমাদের স্যারের হয়তো বলার কথা। তো এই হচ্ছে আমার জিনিসপত্র এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী যেটার এর মাধ্যমে আমি ইতি ঘটালাম। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বর্ণালী আর আমাদের এইচএসসি লেভেলে তেমন আলোচনা দরকার নাই। এগুলা একটু তোমাদের আলোচনা এই কারণে করানো, তোমার এই কোর্সটা আমি এমনভাবে সাজাইছি, এখানে এমন এমন টপিক আমি সিলেক্ট করছি আলোচনা করার জন্য। কিছু টপিক আছে তোমার এমসিকিউ ব্যতীত সিকিউতে আসে না। ঠিক আছে, এখন এমসিকিউ তো তোমরাও পড়তে পারো, রাইট? এই টপিকগুলো এক্সপ্লেন করার অর্থ হচ্ছে তোমরা অ্যাডমিশনের ঠিক পরপরই, সরি, তোমার হচ্ছে এইচএসসি ঠিক পরপরই অ্যাডমিশনে তোমাদের প্রিপারেশন শুরু হয়ে যাবে। তখন প্রিপারেশনের সর্বোচ্চ সময় থাকে 4 মাস। ঠিক আছে, এটা সর্বোচ্চ পাবা, সর্বোচ্চ 4 মাস পাবা। মেডিকেলের পরীক্ষা যদি আগায় দেয় 3 মাসও পাইতে পারো। তখন যেটা হবে, তুমি যদি এই জিনিসগুলোর প্রতি ধারণা এখন থেকেই না থাকে, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, যেগুলো আসে, যে মেকানিজমগুলো আসে, সেটার প্রতি যদি ধারণা না থাকে, ওই সময় গিয়ে সবকিছু তুমি অন্ধকার দেখবা। তোমার যে বর্ণালী পুরো শোষিত হয়ে যাবে। ঠিক আছে, সব তোমার ডার্ক হয়ে যাবে, কোনো স্পেকট্রাম তোমার থাকবে না। তো এমনটা যদি না হয়, যখন তুমি অ্যাডমিশনে গিয়ে একটু অ্যাডভান্স পড়াশোনা করবা, যখন এক একটা টপিকের নাম শুনলে যাতে তোমার কাছে এমন না মনে হয় যে জিনিসটা আমার কাছে অপরিচিত। ঠিক আছে, দেখো এই জিনিসটাই সিকিউতে আসবে না, এইচএসসি সিকিউতে আসবে না, আমি বলতেছি আসবে না। এটা যদি তুমি স্কিপ করো, অ্যাডমিশনে গিয়ে যখন তুমি বসবা তড়িৎচুম্বকীয় বর্ণালীর ডিটেলস নিয়ে বসবা, তখন তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিভিন্ন টার্ম, পুরা হচ্ছে মেকানিজম, পুরা ব্যাখ্যা তোমার কাছে কেমন একটা জানি লাগবে। ঠিক আছে, এই কেমন একটা জানি না লাগে, এই জন্য আমি এটা আলোচনা করে দিচ্ছি। সো যখন তুমি বইটা নিয়ে বসবা অ্যাডমিশনের সময়, তখন তোমার মনে হবে যে না, ফারহান ভাই জিনিসগুলো পড়াইছিল, আমার একটু হলেও ধারণা আছে। তো তোমার অ্যাডভান্স লার্নিং এর ক্ষেত্রে জিনিসটা কি হবে, এক ধাপ আগাই দিব আমি, আগাই দিলাম আমি। সো কোনো কিছুই ওয়েস্ট না, এগুলা হচ্ছে তোমার লাগবে, অ্যাডমিশনেও লাগবে আর এইচএসসি এমসিকিউতেও লাগবে। সো এত সুন্দর করে যেহেতু আমি আলোচনা করে দিলাম, এমসিকিউ যাতে ভুল না হয়। ঠিক আছে, এমসিকিউ গুলো সুন্দর মতো একটু বই পড়লে, বইয়ের যে টপিকসটা আছে টপিকসটা পড়লেই তুমি এমসিকিউটা দাগাইতে পারবা। ঠিক আছে, এই তো ঠিক আছে, সকলের জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, থ্যাঙ্কস এতক্ষণ দেখার জন্য। প্লিজ সাবমিট your notes in Facebook group. আমি ভাই ইংলিশ খুব একটা পারি না, আমার ইংলিশের ভুল টুল ধরে আবার আশিক ভাইকে কমপ্লেন দিও না। মানে মেইন কথা, নোটগুলো কিন্তু ফেসবুক গ্রুপে সাবমিট করো, আমি সবগুলো ইভ্যালুয়েশন করে তোমাদেরকে একটা পুরস্কার দেবো। ঠিক আছে, কি দেবো এটা সারপ্রাইজ। আল্লাহ হাফেজ।